পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনী অনুমোদন। ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি, আগে গণভোট চায় জামাত। বিতর্কিত যারা যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। জনগণ যদি এটা হ্যাঁ বলে, এটা বাস্তবায়িত হবে। কি দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে। নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই জরুরি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13ই নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। জুলাই হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মুন্সিগঞ্জের আদালতে তোলার সময় হট্টগোল। উত্তেজনা থামাতে সেনাবাহিনীর হস্তক্ষেপ। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ। ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের। থমথমে এলাকা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান। 29 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পুলিশের চিঠি। এবং বিনা ভাড়ায় মেট্রো রেলে ভ্রমণ, মাসে 5 লাখ টাকা ফাঁকি সংঘবদ্ধ চক্রের। 7টি কার্ড ব্লক, উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢোকায় 100 টাকা জরিমানায় বিপাকে সাধারণ যাত্রী। নির্বাচনে অংশ নিতে পারবে না পলাতক আসামিরা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আর থাকছে না ইভিএম। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিলেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আইনের চোখে পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দলগুলো নির্বাচনী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হলফনামায় উল্লেখিত সব প্রার্থীর আয়ের উৎস ও সম্পদ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি, সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। জামানতের যে পরিমাণ, সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন। নির্বাচনী এলাকাতেই
এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নীতিগত অনুমোদন এবং জুলাই জাদুঘর আইন, দুদক আইন ও শ্রম আইন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করেছে বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা প্রকাশ করেন। এবারের নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ারও পরামর্শ দেয় বিএনপি। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে 36 দফার একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়া যাবে না। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন মঈন খান। আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। এদিন রাজনৈতিক দলের পাশাপাশি বিকেলে বাংলাদেশের নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সিইসির সঙ্গে বৈঠক করেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ সাজাতে দ্রুত নির্বাচিত সরকার দরকার হলেও কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের মতামত নিয়ে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। নির্বাচন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বললেন, দেশ এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দরকার হলেও কিছু দল ভোট পেছানোর পায়তারা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সইয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে জুলাই জাতীয় সনদের। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষেও দলের অবস্থান জানান তিনি। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে, এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে। মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারের কাছে অনুদানের অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তার কথা না ভেবে জনগণের টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকারের লোকেরা। প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা 100টা 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসির নেতৃবৃন্দ বৈঠক করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত, আর ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। আর 1947 সাল থেকে এখনো পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যুক্তি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো, তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। 47 সাল থেকে শুরু করে জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ। রায় কবে? 13ই নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। সমাপনী বক্তব্যে অপরাধ প্রমাণের দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। বলেছেন, সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। 3 আগস্ট থেকে 23 অক্টোবর প্রায় 3 মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন 13ই নভেম্বর। পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। আমি বলেছি, এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে, এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায়, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। সুতরাং এগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি। চিফ প্রসিকিউটর বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ
অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করে না ট্রাইব্যুনাল। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মুন্সিগঞ্জের আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। এ সময় আসামিকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন সেনা সদস্যরা। আদালত চত্বরে ডিম ছুঁড়ে মারা হয় আসামিকে। এ সময় একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লেগে যায় সেনা সদস্যের গায়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় দুপুরে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করে গাড়িতে নেওয়ার সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে অনেকে। হট্টগোলের এক পর্যায়ে আদালতের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় সেনা সদস্যরা। উনি গ্রেপ্তার হওয়ার পরে কি পরিমাণ জনরোষ! সকাল থেকে এই পর্যন্ত পুলিশ, আর্মি এই শহরের বিক্ষুব্ধ জনতাকে নানানভাবে সামাল দিয়ে আজকে তাকে আমরা আদালতে এনেছি। বিক্ষুব্ধ জনতা থেকে আমরা তাকে রক্ষা করেছি। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। পুলিশ জানায় 2024 সালের 5 আগস্টের পর সাগর গা ঢাকা দেয়। এক পর্যায়ে গোপনে দক্ষিণ কোরিয়া চলে যায় সে, কিন্তু সেখানেও বিশৃঙ্খলার দায়ে তাকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠায় দেশটির পুলিশ। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সন্ধ্যার সময়ে আরও 29 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। 20 অক্টোবর মামলাটি আত্মহত্যা নয়, হত্যা হিসেবে নতুন করে তদন্তের নির্দেশ দেন আদালত। এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সহ 11 জনকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। দীর্ঘদিনের একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। এই মুহূর্তে জেনেভা ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ, আর সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে আসলে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন এবং সেই ঘটনার জের ধরে কিন্তু আজকে এই যে জেনেভা ক্যাম্প, সেই জেনেভা ক্যাম্পে মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে যুক্ত হয়েছেন। আমরা সেখান থেকেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যে এই মোহাম্মদপুর জোনের যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুবায়ের জুয়েল, তার নেতৃত্বে কিন্তু এই জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান চলছে। তা আমরা দেখতে পেয়েছি যে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে আজকে ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তিনি সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে আসলে কি পাওয়া গেছে বা কোনো আলামত পাওয়া গেছে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। ধারণা করছি হয়তো অভিযান শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যদি গণমাধ্যমে কোনো ব্রিফ করেন তখন আসলে আমরা
বলতে পারবো যে এই জেনেভা ক্যাম্প অর্থাৎ যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে কী ধরনের আলামত পাওয়া গেছে বা ঘটনার মোটিভ কেমন ছিল সে বিষয়ে নিশ্চয়ই তিনি যদি ব্রিফ করেন তখনই আমরা জানাতে পারবো। তো একটু জানাই আসলে এই ঘটনার পর এখানকার যেই স্থানীয় যে বাসিন্দা তাদের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। তারা বেশ চিন্তিত, অর্থাৎ তারা চাচ্ছেন এখানে যাতে আইন শৃঙ্খলা আরও নজরদারি বাড়ানো হয়। তো এই ছিল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে আমার কাছে সবশেষ তথ্য। ময়মনসিংহ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করেছে লাশবাহক। অপরাধের দায় স্বীকারও করেছে অভিযুক্ত। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইদকে গ্রেফতার করা হয়। গত 19 অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে 20 বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। দুপুরে মর্গে মৃত তরুণীকে ধর্ষণ করে সাইদ। দেখছেন সন্ধ্যার সময়। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয়েছে। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্রদেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জুলাই সনদ নিয়ে জনমত নিতে নির্বাচনের দিনই গণভোট দাবি, আগে গণভোট চায় জামাত। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13ই নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাবি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।